সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, পিলখানার ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করা হবে। তিনি বলেন, সীমান্ত বাহিনীকে আরও আধুনিক করা হবে। শহীদ পরিবারের সদস্য ও সন্তানদের নিরাপত্তায় উদ্যোগ নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, পিলখানার ট্র্যাজেডিকে স্মরণ করা জাতীয় দায়িত্ব। পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। শ্রদ্ধা ও স্মরণে পালিত হল জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না। 25শে ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে গেল বছর থেকে। এবারই প্রথমবার বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু সময় পর দুজন একসাথে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ফুলের শ্রদ্ধা। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিসৌধে। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। রাষ্ট্র ও সরকার প্রধানের পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যে সব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পরে বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা থেকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন জামায়াত আমির। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। জামায়াত আমির দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত ছিল। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার না করা হলে জাতির দায়মোচন হবে না বলে মন্তব্য করেন তিনি। যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। পিলখানার ট্র্যাজেডি নিয়ে এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনার দায়ে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তিনি। এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন জরুরি বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড, নৃশংস এই হত্যাযজ্ঞে কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউ বাবা। 17 বছরে কয়েকবার সরকার পরিবর্তন হলেও মেলেনি কাঙ্ক্ষিত বিচার। নতুন সরকারের আগমনে বুকে ফের আশা বাঁধছেন স্বজন হারানো সদস্যরা। এবারও হয়তো মিলবে সেই বিচার। বিচার চাই, 17 বছর যাবতই তো বিচার চাই। কোথায় বিচার, কার কাছে বিচার আছে? 17 বছর এই মা নারী ছেঁড়া ধন হারানোর বিচার চেয়ে ফিরছেন। পিলখানা হত্যাকাণ্ডে তিনি হারিয়েছেন সেনা অফিসার সন্তানকে। এখনো চোখে আশা পাবেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান এত মেধাবী, নিরপরাধ, এত সাহসী ছেলে আমার। কি অপরাধে মারলে? ওর বউ মারা গেলে 8 মাস আগে 2টা বাচ্চা নিয়ে আমি বিডিআর এর ভিতরে কোয়ার্টারে ছিলাম। রাত্রেও মাথার উপরে গুলি মারছে বাসায়। বাবা মফিজুল ইসলাম সরকার জানেনই না কে বা কারা হত্যা করলো তার ছেলে শহীদ মমিনুল ইসলামকে। শহীদের বাবার আফসোস, 17 বছর পরও পাননি বিচার। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজও তো জানতে পারি না আমার ছেলে মারছে কে, জড়িত বলবে মেরেছে কারা, নামটা উঠে আসো। বিচার এখন আমরা সুষ্ঠু পাইনি, আশা করি পাবো। রাজনৈতিক পালাবদলের পর দেশে নতুন সরকার। শহীদ পরিবারের প্রত্যাশা, ষড়যন্ত্রকারীদের আনা হবে বিচারের আওতায়। কিভাবে যে কি করছে বাবা আমরা তো জানি না। বিচার তো চাইলে কিভাবে বিচার কেনা করে, বিচার তো করে না। শুক্রারে বড় ছেলে আছে, কত পত্র ছেলে 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 তো বলতে পারি না বাবা, কি বলবো বললে শ্বাস বন্ধ হয়ে আসে। নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার গঠন হয়েছে। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। পিলখানা হত্যাকাণ্ডে জীবন হারানো 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনের পরিবার এখনো গুমরে গুমরে কাঁদছে। সেই সাথে নিভৃতে কাঁদছে বিচারের বাণীও। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের শিকার, চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বহাল ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলন করে নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা। নানাভাবে নির্যাতনের শিকার বিডিআর সদস্যরা এ সময় ন্যায় বিচারের দাবি করেন। বিডিআর সদস্যরা চক্রান্তের শিকার সব সদস্যদের ন্যায় বিচারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। আমাদের প্রধানমন্ত্রী এই বিচার করবেন এবং আমাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করবেন। আমরা হাজার হাজার লোক চাকরিতে ঢুকেছি। অনিত বিলম্বে এই রিপোর্টটি প্রকাশ করা হোক। কোনোভাবে বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। নতুন করে কমিশন খেলা, এটাকে আসলে খুব বেশি সাধুবাদ জানানো যায় না। তবুও প্রধানমন্ত্রী যেহেতু তার জায়গা থেকে বিডিআর নিয়ে কনসার্ন, আমরা তার পাশে থাকতে চাই।
কোনো রাজনৈতিক বিবেচনা না করে জুলাই আন্দোলনের হতাহতদের পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম হিসেবে রূপ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের মূল্যবোধ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা, ২৪-এর জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ অবধি সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে ছিল বিএনপি। সরকার গঠন করলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা ছিল বিএনপির। ইশতেহারেও জায়গা করে নিয়েছিল সেই প্রতিশ্রুতি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা জুলাই অভ্যুত্থান বিভাগ খোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অভ্যুত্থানে হতাহত অনেকে সরকারি সহযোগিতা থেকে বাদ পড়েছে উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানাতে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদ মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিল সরকার। কিছুক্ষণ আগে বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ২০২৪ সালের ১৪ই আগস্ট ডক্টর আহসান এইচ মনসুরকে ৪ বছরের জন্য গভর্নরের পদে নিয়োগ দেওয়া হয়। ডক্টর মনসুরের নিয়োগের সুবিধার্থে সরকার বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে গভর্নরের সর্বোচ্চ বয়স ৬৭ বছর তুলে দিয়েছিল। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ দপ্তরে উপস্থিত ছিলেন আহসান এইচ মনসুর। একটি প্রেস ব্রিফিংও করেন। নতুন গভর্নর মোস্তাকুর রহমান বিজিএমইএ, রিহাব অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস, ঢাকা চেম্বার সহ অভিজাত পেশাদার ও শিল্প সংগঠনের সদস্য। তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ নিয়ন্ত্রক সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইসিএমএবির এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। নতুন সরকারের অনেক কর্মসূচি আছে, অগ্রাধিকার আছে। তারই অংশ হিসেবে গভর্নর পদে পরিবর্তন। শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে, প্রয়োজনে আরও হবে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অবসরপ্রাপ্ত পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির আইজিপির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহরুল আলমের স্থলাভিষিক্ত হলেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বুধবার সকালে নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি 1995 সালের 15 নভেম্বর 15তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি ছিলেন। দায়িত্ব নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনিযুক্ত আইজিপিকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 2024 সালের 20 নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাদ আলী। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন সমন্বয়ের অভাবে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে মশার উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। মন্ত্রীর প্রত্যাশায় শিগগিরই মশা নিয়ন্ত্রণে আসবে, কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন 2 সিটির নবনিযুক্ত প্রশাসক। মশার উপদ্রবে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বাসিন্দারা। এমন পরিস্থিতিতে রাজধানীর ডেঙ্গু মোকাবেলায় এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মশা নিধনে 2 সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি কিছু নমুনাও সংগ্রহ করা হয়। সকালে রাজধানীর ধলপুর ও মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সরকার কাজ শুরু করেছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যক্ষমতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই না করি, যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের মানে যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা, এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেতে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থান। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। এদিকে মিরপুরে উত্তর সিটির ডিপো পরিদর্শনে গিয়ে মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় মশা নিধনে সমন্বয়হীনতার কথা বলেন তিনি। প্রতিবার বছরই 2 বার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে গেছি। এ সময় 2 সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, মশা নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ। বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রভাষকদেরকে উনি করার নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করা গেলে দ্রুত ফল পাওয়া যাবে বলে মনে করেন 2 প্রশাসক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এবছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন মুসল্লিরা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। সভায় আরও বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত মানের গম, আটা, জব, খেজুর, কিশমিশ ও পনির
এর খুচরা ও পাইকারি স্থানীয় বাজার দর যাচাই করে সাদাকাতুল ফিতর হার নিম্নরূপ নির্ধারণ করা হলো। দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদ অনুযায়ী স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হবে। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে পরিচালিত হলো র্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট। এ সময় পণ্যে ভেজাল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় অনেক দোকানিকে সতর্ক করা হয়। তবে এমন অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে উপস্থিত হন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাথে ভোক্তা অধিদপ্তর টিম। রমজানে বাজার মূল্য পর্যবেক্ষণ, নজরদারি ও নিয়ন্ত্রণেই যৌথ এই মোবাইল কোর্ট। এ সময় পণ্যের ক্রয় রসিদ দেখাতে না পারা, উৎপাদন তারিখ না থাকা সহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এমন অভিযোগে 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় সতর্ক করা হয়। যেগুলোতে আমরা অপরাধ পাচ্ছি সেখানে তো আমরা জরিমানা করছি, যেগুলোতে অপরাধের মাত্রা কম তাদেরকে আমরা প্রথমবারের মতো সতর্ক করছি, দ্বিতীয়বার আসলে আমরা তাদেরকে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ সেটাই আমরা করব। তবে ব্যবসায়ীরা এমন ঝটিকা অভিযানের সমালোচনা করেন। ক্ষমতার বলে এটা কেন করছে এটা জরিমানা, এটা আমরা জানতে হবে কেন? আমরা সকাল ধরে 4,000 5,000 টাকা এখনো বেচি না, বিক্রিও করি না, তো কেন এরা 5,000 টাকা জরিমানা করবো? ওই যে যেটার মূল্য নাই সেটার লেগে গরক, আমরা এটার লেগে রাগ না, কিন্তু এটা তো আমরা রাগ, এটা তো আমাদের সবই আছে। ধরো 2,000 টাকা জরিমানা করলো, জরিমানা কিন্তু হয়তো লাভ করছে আমরা 200 টাকা সারাদিনে, কিন্তু 2,000 টাকা জরিমানা আমাকে এগুলো খুব সতর্ক আছি আমরা। র্যাব জানায়, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং খাবারে ভেজাল বিরোধী অভিযান চালু থাকবে। একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে ভোক্তা অধিদপ্তর। আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ, তারা যেন এই পবিত্র রমজানে ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারি করতে পারে, সেহরি করতে পারে, ন্যায্য মূল্যে যেন তারা পণ্য সামগ্রী কিনতে পারে, এই জন্য আমরা কাজ করছি। আমাদের এই প্রচেষ্টা, এই অভিযান অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে আমরা সচেতন করেছি এবং সতর্ক করেছি তারা যাতে যথাযথভাবে ভোক্তা আইন মেনে এবং সংশ্লিষ্ট সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করেন। আমরা লক্ষ্য করেছি অনেক দোকানে তাদের ট্রেড লাইসেন্স নেই। অভিযানে ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কর্পোরেট মাফিয়ারা এখনো বহাল রয়েছে, তবে অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে সেভাবে এবার আর জনগণের পকেট কাটতে দেয়া হবে না, এমনটাই বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার আর বাদামতলীতে ভোক্তা অধিকার আর স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে অভিযান চালান তিনি। এ সময় ইশরাক হোসেন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবেই এই অভিযানে এসেছেন তিনি। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে বাধা দেওয়ার ব্যাপারটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন ইশরাক হোসেন। বলেন, ব্যবসায়ী সমিতি আর ভোক্তা অধিকারের মাঝে ভুল বোঝাবুঝি দূর করতেই জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছেন তিনি। জানান, রমজান আসলেই কালোবাজারি আর অতিরিক্ত মজুত করে একটি পক্ষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাই ভোক্তা অধিকার সবসময় অভিযান চালাতে পারেন বলেও জানান তিনি। জুনিয়র বৃত্তি পরীক্ষায় এবছর 14,700 জন মেধা বৃত্তি এবং 31,500 সাধারণ বৃত্তি প্রদান করা হবে। সচিবালয়ে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। বলেন, মেধাবৃত্তি প্রাপ্তরা পাবেন মাসিক 450 টাকা আর এককালীন বাৎসরিক অনুদান পাবেন 560 টাকা। এদিকে সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসিক 300 টাকা ও এককালীন বাৎসরিক অনুদান পাবেন 350 টাকা। গত বছর বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময় শিক্ষামন্ত্রী বলেন, এমপিও ভুক্তির বিষয়ে অন্তর্ভুক্তি সরকার তড়িঘড়ি স্ক্রুটিনাইজ করেছে, কোনো সিদ্ধান্ত দেয়নি। শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। সেই কারণে আমরা 80% ভেরিফাই করেন। এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল, এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে।
দিন ফুরলে অমর একুশে বইমেলা, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন রাজনৈতিক বাস্তবতায় জমে উঠবে এবারের প্রাণের মেলা, এমন প্রত্যাশা পাঠক প্রকাশকদের। ডিএমপি জানিয়েছে, মব সৃষ্টি করে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। একই সাথে মেলায় কোনো উস্কানিমূলক বই থাকলে ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে হাতুড়ির টুংটাং আওয়াজ আর রঙের ঝাঁঝালো গন্ধ। রাত পেরোলেই উঠছে অমর একুশে বইমেলার পর্দা, তবে এখনও স্টল নির্মাণের প্রস্তুতি চলমান। এবার বড় কোনো প্যাভিলিয়ন বসছে না মেলায়। তারিখ নিয়েও শুরু থেকেই ছিল জটিলতা, তাই সিংহভাগ স্টল প্রস্তুত হয়নি। এখনো রং বাকি, কোনো স্টলে বসেনি বৈদ্যুতিক সংযোগ, আবার কোনো দোকানের কাঠামো তৈরির কাজ শুরু হচ্ছে কেবল। রাতের মধ্যে অনেক স্টলের কাজ শেষ হবে, আশাবাদ নির্মাণ শ্রমিকদের। আমার স্টলের কাজ আরো 2 দিন লাগবে পুরে। তারা প্যাভিলিয়ন করছে দোতলা, ওটা এখনো বর্তমান তারা নিষিদ্ধ করছে সরকারে নাকি। এখন তারা ওটা ভেঙে নতুন করে একতলা করতেছে পারমিশন। আমাদের আর বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা সময় লাগবে স্টলের কাজ কমপ্লিট করতে। আমার মনে করেন যে আজকে রাতে 10টা বস্তু লাগবে, ক্লিয়ার হবে। রমজান মাসে বইমেলা পড়ায় লাভ নিয়ে শুরু থেকেই শঙ্কিত ছিলেন প্রকাশকরা। তাদের দাবির মুখে প্রথমবারের মতো এবছর স্টলের ভাড়া মওকুফ করা হয়েছে। তবুও লাভের অঙ্ক উঠে আনা নিয়ে শঙ্কা কাটেনি। রোজার মাসে যেহেতু মেলা, সেহেতু আমরা মনে করতেছি যে বেশি একটা লাভ হবে না, বিক্রি হবে না। বই মেলাটা যদি রমজানের পরে হতো তাহলে মানুষের এখানে অংশগ্রহণটা আরো বেশি ভালো হতো। আজকেই সব কিছু লাগানো হবে, স্টিকার সহ, এবং বই আমরা আজকেই উঠাবো। বইমেলা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবার। ভিড় কমাতে টিএসসি, দোয়েল চত্বর আর হাকিম চত্বরে থাকবে ডাইভারশন ব্যবস্থাও। প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এবার টিএসসিওতে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা অন্যান্য বারের মতো সবসময় বন্ধ থাকবে না। আশেপাশের ট্রাফিক চলাচলের সুবিধার্থে সময়ে সময়ে এই রাস্তা ওপেন করা হবে। বৃহস্পতিবার বেলা 2টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা সংস্থার 1018টি স্টল। প্রাণের এই বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। রাত পেরোলে বইমেলা, তবে এখনও বইমেলা প্রাঙ্গণে চলছে রং তুলির আঁচড় আর হাতুড়ির টুংটাং আওয়াজ। শুরুর কয়েকটি দিন এমনই হাতুড়ির আওয়াজ এবং রঙের গন্ধে চলবে বইমেলা। প্রকাশকদের কিছুটা শঙ্কা থাকলেও তারা আশা রাখতে চান এবারের রমজানের মধ্যে এই বইমেলা জমে উঠবে, তারাও বেশ লাভবান হবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর রিফর্ম। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক সংলাপে এই আহ্বান জানান বক্তারা। এ সময় তারা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সবার আগে প্রাধান্য দেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে গণভোটের রায়কে ছোট করে দেখা হচ্ছে। পরবর্তীতে সংলাপে অংশ নেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সরকার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে তাদের দেয়া অঙ্গীকার রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই শপথ গ্রহণটি তারা কবে করবে, কিভাবে করবে, আদৌ করবে কিনা, সেটা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা বা অস্পষ্টতা আছে। তো সেটা নাগরিক হিসাবে আমাদেরকে আসলে শঙ্কিত করেছে। জনগণের রায়ের যাতে প্রতিফলন ঘটে। পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের গণপরিষদ গঠন করতে হবে। গণপরিষদ গঠন করতে পারবে, গণপরিষদই একমাত্র পুরো সংবিধান প্রণয়ন করতে পারে, পরিবর্তন করতে পারে। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।